সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি। আশা করছি এবারের ঈদ আপনাদের ভালো কেটেছে। কিন্তু ভালো কাটেনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষদের, কারণ এখনও অনেক দেশে হামলা করে যাচ্ছে নেতাকাকুর দেশ। হামলার জবাবে ইরানও অবশ্য থেমে নেই। এদিকে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইরান, আমার কথা নয়, এই দাবি করেছেন টেম্পু কাকু। তাদের মতে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে এরপর কিভাবে ইরান যুক্তরাষ্ট্রের F-35 স্টেলথ ফাইটার জেট ভূপাতিত করলো? কিভাবে কুয়েতে থাকা ইউরোফাইটার টাইফুন ধ্বংস হলো? আর কিভাবে কাতার ও কুয়েতের তেল ও গ্যাস ক্ষেত্রে বড় ধরনের ক্ষতির মুখে পড়ল? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের ভিডিও, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। যুদ্ধ শুরুর পরপরই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ইরানের মিসাইল উৎপাদন ক্ষমতা প্রায় সম্পূর্ণ শেষ এবং তাদের মজুতের 95% ক্ষয় হয়ে গিয়েছে। অর্থাৎ ইরান আর বড় কোনো হামলা চালাতে সক্ষম নয়। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। প্রথম 2 সপ্তাহে ইরান যে হামলাগুলো চালিয়েছে সেগুলো মূলত পুরনো স্টক থেকে। তারা তাদের আধুনিক এবং উন্নত ব্যালিস্টিক মিসাইলগুলো কখনো ব্যবহার করেনি। কেন করেনি? কারণ তারা অপেক্ষা করছিল কখন প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা দুর্বল হবে, আর ঠিক সেই সময় থেকে শুরু হয় আসল খেলা। এদিকে মার্কিন হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ও নৌবাহিনীর উপর বড় ধরনের ধ্বংস সাধন করেছে। যুক্তরাষ্ট্রের এমন দাবিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রত্যাখ্যান করেছেন। তিনি এসব বক্তব্যকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন বলে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি লিখেছেন, যুক্তরাষ্ট্র সরকার মুখে এক কথা বলছে, কিন্তু বাস্তবতা বলছে আরেক কথা। তিনি আরও বলেন, যখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছেন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক তখনই একটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আবার যখন তারা বলছেন ইরানের নৌবাহিনী শেষ, তখন ইউএসএস জেরাল্ড ফোর্ড ফিরে যাচ্ছে এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কনও আরও দূরে সরে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের যুদ্ধ জয়ের দাবি ভিয়েতনাম যুদ্ধের সময়কার বক্তব্যের সঙ্গে তুলনা করেন। তিনি আরও লিখেন, সময় ভিন্ন কিন্তু একই, অর্থাৎ আমরাই জিতেছি, এই ধরনের দাবি তার লেখার মাধ্যমে প্রকাশিত হয়। ইরান ধীরে ধীরে তাদের উন্নত ব্যালিস্টিক মিসাইল ব্যবহার শুরু করেছে, যেগুলো অত্যন্ত নির্ভুল এবং শক্তিশালী। ফলাফল, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের উপর বড় ধরনের চাপ তৈরি হয়। সম্প্রতি খবর এসেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি আধুনিক যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, কোনো যুদ্ধ বিমান কখনো একা কিন্তু মিশনে যায় না। সাধারণত 10 থেকে 16টি বিমানের একটি স্কোয়াড একসাথে অপারেশন চালায়। অর্থাৎ একটি বিমান ভূপাতিত হলে সেখানে আরও বড় কোনো ক্ষতি সাধনের সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এবং বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের মতে ক্ষয়ক্ষতি একটি নয়, একাধিক বিমানে হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী অস্ত্র F-35 এখন ঝুঁকির মধ্যে পড়েছে, সেই সাথে F-16ও, কারণ ইরান বেশ কয়েকটি F-16 যুদ্ধবিমানও ভূপাতিত করেছে। আর F-35 এখন পুরোপুরি ঝুঁকির মুখে, কারণ যদি ধারাবাহিকভাবে এই জেটগুলো ভূপাতিত হয় তাহলে শুধু যুদ্ধেই নয়, বিশ্ব অস্ত্রবাজারেও যুক্তরাষ্ট্র বড় ধাক্কা খাবে। এ কারণেই তারা আপাতত এই জেট ব্যবহারে বেশ কিছুটা সতর্ক অবস্থানে গিয়েছে। অন্যদিকে কুয়েত থেকেও এসেছে বড় দুঃসংবাদ। কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, যা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসাবে ব্যবহৃত হচ্ছে, অভিযোগ রয়েছে এই ঘাঁটি থেকে ইরানের ভেতরে হামলা চালানো হচ্ছিল, আর এর জবাবেই ইরান চালায় পাল্টা হামলা। ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে গভীর রাতে এই ঘাঁটিতে আঘাত হানা হয়। শেষ খবর অনুযায়ী এই হামলায় কুয়েতের অন্তত 3টি ইউরোফাইটার টাইফুন ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়াও ইতালির কিছু ড্রোন ইউনিটও ক্ষতির মুখে পড়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে
ঘাঁটির একাধিক হ্যাঙ্গার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি ইরান স্পষ্ট করে দিয়েছিল তাদের রেড লাইন হলো জ্বালানি খাত, আর এই রেড লাইন অতিক্রম হলে তারাও পরিপূর্ণ জবাব দিতে বাধ্য থাকবে। প্রথম দিকে ইরান তেল ও গ্যাস ক্ষেত্রে বড় কোনো হামলা চালায়নি, কিন্তু যখন প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয় তখন পরিস্থিতি বদলে যায়। কুয়েতের তেল ক্ষেত্রে ড্রোন হামলার ফলে উৎপাদন আংশিকভাবে বন্ধ হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় ধাক্কা এসেছে কাতার থেকে। কাতারের জ্বালানি খাতের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন ইরানি হামলার কারণে উৎপাদন সক্ষমতার প্রায় 17% ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এটি পুনরুদ্ধার করতে সময় লাগতে পারে আগামী 5 বছর। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো দেশগুলো যারা কাতারের উপর এলএনজি আমদানির উপর নির্ভর, তারা বড় ধরনের জ্বালানি সংকটে পড়তে পারে। এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে আর এর প্রভাব কতদূর ছড়াবে, সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। নতুন কোনো বিশ্লেষণ নিয়ে আবারও খুব দ্রুতই আপনাদের মাঝে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।